ওয়েলকাম টু জিবিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রাইমড প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো শুরু করেছি, আজকে আমি তোমাদের 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন কি বলা আছে? বিকের ক বলা আছে 0.025 ভগ্নাংশটি হলো কোনটি হবে? দেখো, 0.025 ভগ্নাংশটি কোনটা সঠিক উত্তর হবে? দেখো, আমরা যদি দশমিক ভগ্নাংশটা লিখি 0.025, একে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, প্রথমে দেখো বাই দেবো, দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখলে কত লিখবো আমরা? 25, আর নিচে দশমিক মানে 1, আর এরপর কতগুলো অঙ্ক? 3টি অঙ্ক, অর্থাৎ 3টি অঙ্ক মানে কি 3টি শূন্য, অর্থাৎ কত হলো? 25/1000। কোনটা সঠিক উত্তর হবে? 25/1000, অপশন নম্বর হর্ষ, এটা সঠিক উত্তর হবে। পরবর্তী দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা হলো কোনটা? ব্যাস। আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যা হলো কি? ব্যাস। যে জ্যাটি কেন্দ্র বরাবর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্পর্শ করে তাকে কি বলা হবে? ব্যাস বলা হবে। তাহলে মনে করো, কেন্দ্র বরাবর যে রেখাটা বা যে যেটা বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে অঙ্কন টানা হবে, তাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। আর এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। কেমন? তাহলে অ্যান্সারটা কি হবে? ব্যাস হবে। প্রশ্ন দেখো, ঘড়িতে কটা বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা দুটি সমকোণে থাকবে? আমরা সমকোণ মানে কত ডিগ্রি জানি? আমরা সমকোণ মানে 90 ডিগ্রি জানি। 90 ডিগ্রি কখন হবে? যখন 3টে বাজবে বা 9টা বাজবে। যখন ঘড়িতে 3টে বা 9টা বাজবে, তখন মিনিটের কাঁটাটা কি কোন দিকে থাকে? 12টার দিকে। আর ঘন্টার কাঁটা যদি তিনের দিকে থাকে, সেক্ষেত্রে কটা বাজবে? তো সেদিকে কী হবে? 3টে বাজলে তখন কী হবে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা সমকোণে অবস্থান করবে। বুঝা গেছে? তাহলে তখন কটা বাজবে? 3টে অথবা 9টা। 3টে অথবা 9টা যখন বাজবে, তখন কী হবে? সমকোণে দুটি কাঁটা অবস্থান করবে। মিনিটের কাঁটা 12টার দিকে থাকবে যখন 3টে বাজবে, আর যখন 9টা বাজবে তখন কী হবে? ঘন্টার কাঁটা 9টার দিকে থাকবে আর মিনিটের কাঁটা 12টার দিকে থাকবে। বুঝেছে? 3টে অথবা 9টা। বুঝেছে? তাহলে তখন কটা বাজবে? 3টে বাজবে। বুঝেছে? 3টে বাজলে বা 9টা নেই, যেহেতু তোমাদের অপশান 3টে দিয়েছে, 3টে বাজলে। লুডোর ছক্কার আকৃতি কেমন হয়? লুডোর ছক্কার আকৃতি হয় ঘনক আকৃতি। ঘনক আকৃতি হয় লুডোর ছক্কা। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? দেখো, 15 বছর পর বর্তমান বয়স হচ্ছে বাবা ও ছেলের বর্তমান বয়স হচ্ছে 60 বছর। আর 15 বছর পর মানে কি? বাবারও 15 বছর বাড়বে আর পুত্রেরও 15 বছর বাড়বে। সুতরাং 15 30 হবে, 60 কত হবে? 90 বছর হবে। কত হবে? 90 বছর। প্রশ্ন দেখো, 720 পয়সা সমান কত হবে? 720 পয়সা আমরা জানি এক টাকা সমান 100 পয়সা। তাহলে 720কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে হবে গিয়ে তাহলে 7.20। অর্থাৎ পয়সাকে যদি আমি বারবার বলেছি, পয়সা যদি টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে কী হবে? আমরা পয়সাকে 100 দিয়ে কত 700 কত আছে? 720 পয়সা আছে। একে টাকায় কনভার্ট করলে 100 দিয়ে আমরা ভাগ করব। 100 সাথে 700 কত নামলো? 20। অর্থাৎ 7 টাকা কত 20 পয়সা। অর্থাৎ আমরা দশমিকে লিখতে পারি। তাহলে দশমিক দিয়ে শূন্য নেব, কত হচ্ছে? 100 দুগুণে 200। আচ্ছা, 7.2 হবে। এর উত্তরটা কত হবে? 7.2 বা 7.20। কত হবে উত্তর? 7.2 বা 7.20। তাহলে উত্তর কত হবে? 7.20 টাকা। অর্ধগোলকের ড্যাশটি তল আছে? অর্ধগোলকের দুটি তল আছে। অর্ধগোলকের দুটি তল আছে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। যদি অর্ধগোলক আমরা অঙ্কন করি, সেক্ষেত্রে দেখো তার তল হচ্ছে, এটা হচ্ছে সমতল আর এই সাইডটা কি হচ্ছে? বক্রতল। বুঝেছে? এটা হবে সমতল আর এই গোলকটাকে আকৃতি কী হবে? এটা হচ্ছে বক্রতল। তল সংখ্যা কতগুলো হলো? দুটি তল। তাহলে সমকোণ ত্রিভুজের বৃহত্তম কোণটিকে কী বলা হয়? সমকোণ ত্রিভুজের বৃহত্তম কোণটিকে অতিভুজ বলা হয়। কী বলা হয়? অতিভুজ। দেখো, যদি সমকোণ যদি এই যে ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে, সমকোণ ত্রিভুজ বলা হয়। তার এই সবথেকে বৃহত্তম বাহুটা কি? সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম বাহু। এটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। অতিভুজ। আর নিচেটাকে ভূমি বলা হবে। আর পাশে যেটা আছে, যে লম্ব আছে, এটাকে লম্বা রেখাটাকে কি বলা হয়? লম্ব বলা হয়। বুঝেছে? পরবর্তী চলো, ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো কি হচ্ছে? ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো কি হবে? চিত্রলেখ। কি বলা হচ্ছে? চিত্রলেখ। আর ভগ্নাংশে দেখো, ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হলে ভগ্নাংশটিকে কী ভগ্নাংশ বলা হবে? লব বড় হবে, হর ছোট হবে, তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। কী ভগ্নাংশ বলা হবে? অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে। আচ্ছা, প্রশ্ন দেখো, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা কতগুলো হয়? রশ্মির সত্য মিথ্যা, তারপর বলছে সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, সেটা আমাদের লিখতে হবে। রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা হচ্ছে দুটি নয়, একটি হয়। একটি রশ্মির প্রান্তবিন্দু। দেখো, যদি মনে করো এখানে ধরো এটা হচ্ছে বিন্দু, ধরো ই,
এইভাবে হবে একটা বি যদি হয় এ কিন্তু একদিকে মনে রাখবে রশ্মির একদিকে প্রান্তবিন্দু আছে মানে কি এ, সুতরাং অপর দিকে কী হবে, একদিকে প্রান্তবিন্দু থাকলে অপর দিকে হবে অসীম দূরত্বে অবস্থান করবে। কেমন? তাই সুতরাং রশ্মির প্রান্তবিন্দু কত হয়, সংখ্যা কত হলো একটি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 189 ডিগ্রি হয়। এটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 189 হয় না, 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, 189 ডিগ্রি হয় না, বুঝেছে? আর ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, ব্যাসের দ্বিগুণ ব্যাসার্ধ হয় না, ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। অর্থাৎ আমরা জানি ব্যাসার্ধ ইকুয়ালস টু কী হয়, ব্যাসার্ধ ইকুয়ালস টু কী হয়, ব্যাসার্ধ ইকুয়ালস টু ব্যাস ব্যাস গুণিতক 2, ব্যাস গুণিতক ব্যাস ভাজিতক হাফ। ব্যাস ভাজিতক হাফ হলে বা ব্যাস বাই হাফ হলে কী হয়, ব্যাসার্ধ হয়। আবার ব্যাস যদি হয় ব্যাস ইকুয়ালস টু কী হয়, ব্যাসার্ধ গুণিতক 2, বুঝছে? ব্যাস বের করবে যখন, ব্যাসের মান প্রসঙ্গ যখন আসবে তখন ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে ব্যাসের মানটা পাবো। আবার ব্যাসার্ধ যখন হবে, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করলে কী হবে, ব্যাসার্ধ পাবো। সুতরাং এক্ষেত্রে কী হবে, ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ হয় না, ব্যাস ভাজিতক 2 হলে কী হবে, ব্যাসার্ধ হয়, বুঝেছে? অর্থাৎ ব্যাস ভাজিতক 2, বুঝছে? তাহলে ভাজক সমান কী হবে, ভাজ্য গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ হয় না, এটা ভাজ্য গুণিতক হয়, এটা মিথ্যা, এটা কী হবে, মিথ্যা হবে, এটাও মিথ্যা হবে, এটাও মিথ্যা হবে, বুঝা গেছে? সবগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে মিথ্যা। আর ভাজক সমান কী হয়, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ হয়, এটা কিন্তু সত্য নয়, মিথ্যা। আর কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম হলে কোণটি স্থূলকোণ হয়, নিশ্চয়ই নয়, এটা মিথ্যা হবে। কেননা 90 ডিগ্রি কম হলে সূক্ষ্মকোণ হয়। কী হয়, 90 ডিগ্রি কম হলে সূক্ষ্মকোণ হয়, 90 ডিগ্রি বেশি হলে কী হবে, স্থূলকোণ হবে। এখানে বলেছে 90 ডিগ্রি কম হচ্ছে, সুতরাং এটা কী হবে, এটা সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ কখনো হবে না। স্থূলকোণ হতে গেলে কী হয়, 90 ডিগ্রি বেশি হতে হবে, সুতরাং এটা মিথ্যা হবে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 এবং 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল দেখো, আমরা জানি 1 এবং 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 ইকুয়ালস টু কত হবে, 7 5 12 3 15 2 17, কত হবে, 17। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত হলো, 17 হলো। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা আছে যে ক্ষয়ের দাগের প্রশ্ন দেখো, ছোটো থেকে বড় সাজাও 0.05 0.05 0.05। তাহলে ছোটো থেকে বড় সাজালে কী হবে, সবথেকে ছোটোটা অলরেডি দেওয়া আছে, এই একই রকমভাবে সাজানো হতে সব আছে। সবথেকে ছোটো হবে এটা সবথেকে ছোটো, তারপর এর থেকে বড় কোনটা হবে 0.05 লেস দেন 0.05 সব থেকে বড় হবে, বুঝা গেছে? পরের প্রশ্ন দেখো, কোণগুলি এর মধ্যে কোণগুলি সূক্ষ্মকোণ এবং কোণগুলি স্থূলকোণ লেখো। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 66 কিন্তু সূক্ষ্মকোণ, 66 কী হবে, সূক্ষ্মকোণ। তাহলে স্থূলকোণ কোনটা, 135 কিন্তু স্থূলকোণ। এটা কী হবে, 85 ডিগ্রি হবে সূক্ষ্মকোণ, আর 189 ডিগ্রি হবে এটাও স্থূলকোণ। ওই 66 আর 85 হচ্ছে সূক্ষ্মকোণ, আর 135 আর 189 হচ্ছে স্থূলকোণ। আমি বলেছি কি না, যে সকল কোণের মান 90 ডিগ্রি কম হয় তাই কী বলে, সূক্ষ্মকোণ বলা হয়। আর যে সকল কোণের মান 90 ডিগ্রি বেশি এবং 180 ডিগ্রি কম হয় তাই কী বলা হয়, স্থূলকোণ বলা হয়, বুঝছে? 5টি 2 দিয়ে কীভাবে পাবে দেখাও, 5টি 2 দিয়ে 1 কীভাবে পাবে দেখাও। চলো আমরা করি। চলো আমরা পরপর যদি 5টি 2 লিখি, 2 2 2 2 2, এই 5টি 2 আছে, এই 5টি 2 এর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করবো না কেন তার মান কিন্তু 1 হতে হবে। যদি আমি প্রথমে এই দুটোকে আমরা গুণ করলাম, 2 দুগুণে 4 হলো, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 হচ্ছে। আর 2 হচ্ছে, তাহলে এখানে 2 ভাজিতক 2 হোক যদি করি এই থেকে ক্ষেত্রে 2 একে 2 আর 2, আচ্ছা যদি ভাগ করি, এর যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে মানটা কেমন হবে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে আর ভাজিতক 2, কেমন? তাহলে কত হচ্ছে, বিয়োগ আর 2 একে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, কেমন, 1 হচ্ছে। তারপর বলা হচ্ছে দেখো, আমরা 4কে যদি 2 দিয়ে, ইংরেজি হয়ে গেছে, 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 2 হচ্ছে। আর 2 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হচ্ছে, 1 হচ্ছে, বুঝেছে? তাহলে আমরা 2 এর সঙ্গে 2 গুণ করে তাকে ভাজিতক 2 দিয়ে আমরা ভাগ করলাম, কেমন? ভাগ করার পর আবার 2কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর 1 পেলাম, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে,
গোলকের একটি উদাহরণ দাও এবং গোলকের তল সংখ্যা কটি হবে লেখো। গোলকের একটি উদাহরণ হলো, আমরা জানি গোলকের একটি উদাহরণ হলো ফুটবল। কী হচ্ছে? ফুটবল হবে। কেমন? ফুটবল যদি গোলকের উদাহরণ ফুটবল, তার তল সংখ্যা কতগুলো হবে? তার তল সংখ্যা একটি, আর সেই তলটা হচ্ছে বক্রতল। কী তল? বক্রতল। বুঝেছে? তাহলে তোমরা উত্তর লিখবে একটি গোলকের উদাহরণ হলো ফুটবল এবং তার তল সংখ্যা কতগুলো? একটি হবে। আর যদি বলা হতো সেই তলটা কীরকম, সেটা হবে বক্রতল। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি পোলট্রিতে 4000টি মুরগি 250 দিনে খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারের মুরগিগুলির কতদিন চলবে? তাহলে আগে ছিল 4000টি আর এখন 1000টি আরও এসছে, তাহলে মোট কত হাজার হবে? 5000টি মুরগির ওই 250 দিন যে খাবার ছিল নিশ্চয়ই ততদিন হবে না, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হবে। আমরা যদি গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করি, তাহলে তোমরা এভাবে করবে। এবার তুমি গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এই প্রথমে লিখবে মুরগির সংখ্যা, লিখবে মুরগির সংখ্যা ব্র্যাকেটে টি, তারপরে লিখবে দিন সংখ্যা বা সময় হলে কী হবে? দিন সংখ্যা। তাহলে আমরা টেবিলটা এইভাবে করতে পারি। তাহলে মুরগি বলা হয়েছে, দিন সংখ্যার প্রশ্ন চাইছে, তাই শেষে দিন সংখ্যা লিখে দিলাম বা সময় দিলাম। তাহলে প্রথমে মুরগির সংখ্যা কত ছিল? 4000টি ছিল। 4000টি মুরগির খাবার কতদিন ছিল? 250 দিনে ছিল। আবার 1000টি বেড়েছে, অর্থাৎ 4000 যুক্ত 1000 সমান 5000। 50টি মুরগির ওই খাবার কতদিনে চলবে? নিশ্চয়ই মুরগির সংখ্যা বাড়লে তাহলে সময় কমবে। তাহলে যেখানে 4000টি মুরগি ছিল, 250 দিনের খাবার ছিল, আবার মুরগি বেড়ে গেছে, আরও 1000টি বেড়ে গেলে কতগুলো হবে? 50টি মুরগির ওই 250 দিনের খাবার হবে? নিশ্চয়ই না, আরও কমবে, দিন সংখ্যা কমবে। তাহলে মুরগির সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে কী সম্পর্ক হলো? সম্পর্ক হলো কি? ব্যস্ত সম্পর্ক। কী লিখবে? অতএব মুরগির সংখ্যার সঙ্গে সময় বা দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত। কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে 4000টি মুরগির খাবার 250 দিনে চলে। তাহলে একটি মুরগির খাবার যদি ব্যস্ত সম্পর্ক হয়, ওই একটি মুরগি যদি খায় এতগুলো খাবার, কি দিন সংখ্যা বাড়বে। সুতরাং সেক্ষেত্রে কী হবে? আমরা কী করবো? 4000-এর সঙ্গে 250 আমরা গুণ করব, দিন চলে। তাহলে তারপর বলা হচ্ছে আবার 5000টি মুরগির খাবার ওই কতদিন চলবে? 50টি মুরগির খাবার কতদিন চলবে? তাহলে 4000 গুণিতক 250 বাই 5000। তাহলে এই 3টে শূন্য কাটবো, তাহলে কত? 5 5 25, 5 আর 5 0 0 50। কত হচ্ছে? 4 গুণিতক 50। কত হচ্ছে? 4 গুণিতক 50 সমান কত হচ্ছে? 5 4 20। 5 4 20, 200। কদিন চলবে? 200 দিন চলবে। কদিন চলবে? 200 দিন চলবে। বুঝেছে? চলো তাহলে এর অ্যান্সারটা কী হলো? এই অ্যান্সারটা হলো যে 5000টি মুরগির খাবার কতদিন চলবে? 200 দিন চলবে। বোঝা যাচ্ছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন বলা আছে, রহিম 2 ঝুড়ি আম বাজারে বিক্রি করার জন্য গেছে। তাহলে রহিম 2 ঝুড়ি আম বাজারে বিক্রি করার জন্য গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। রহিম মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে প্রথমে আমরা দেখলাম যে প্রথমে যে বাজারে নিয়ে গেছে 2 ঝুড়ি আম, তাহলে মোট কত আম নিয়ে গেছে প্রথমে আমাদের যোগ করে নিতে হবে। তাহলে প্রথমে বাজারে বিক্রির জন্য 2 ঝুড়ি
আমের মোট পরিমাণ সমান, দেখো প্রথম ঝুড়িতে কত ছিল, প্রথম ঝুড়িতে কত আম ছিল, প্রথম ঝুড়িতে আম ছিল 15 কত হচ্ছে 15.825 কিগ্রা। আর দ্বিতীয় ঝুড়িতে কত ছিল, দ্বিতীয় ঝুড়িতে ছিল 18.387 কিগ্রা। ঝুড়িতে মোট আম ছিল, মোট আম সমান 8 আর 7 5 12 2 হাতে 1, 8 10 11 কে হাতলে 1, 8 3 11 একে 12 2 হাতে 1, 8 5 13 একে 14 4 হাতে 1, 2 আর 2 1 2, 2 1 আর 1 2 আর 1 3, কত হবে 34.212 কিগ্রা হয়েছে। এবং দিনের শেষে পড়ে থাকা আমের পরিমাণ, দিনের শেষে ঝুড়িতে পড়ে থাকা আমের মোট পরিমাণ তাহলে প্রথম ঝুড়িতে কতগুলো ছিল, প্রথম ঝুড়িতে ছিল 2.178 কিগ্রা। দ্বিতীয় ঝুড়িতে কত ছিল 5.188 কিগ্রা। আমরা একে কী করব, মোট যোগ করব। উপরটা প্রথমে যেমন যোগ করেছিলাম নিচেটা সেই একইভাবে যোগ করব। তাহলে 8 8 16 6 হাতে 1, 8 7 15 16 6 হাতে 1, 1 2 আর 1 3 আর 0.2 5 2 7, 7.366 কিগ্রা। তাহলে মোট পড়ে থাকা আমের পরিমাণ, মোট পড়ে থাকা আমের পরিমাণ এত কিগ্রা বুঝছে। তাহলে মোট পড়ে থাকা আমের পরিমাণ কত হলো 7.366 কিগ্রা বুঝছে। এবং লেখো এরপর লিখবে তোমরা যে বিক্রি হয়েছে কত, অতএব বিক্রি হয়েছে। তাহলে প্রথমে যে মোট আম নিয়ে গেছিল 34.212 কিগ্রা আম। তাহলে তারপরে আছে কত কিগ্রা পড়ে আছে 7.366 কিগ্রা আম কিন্তু পড়ে রয়েছে। এক্ষেত্রে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কীভাবে হয় দেখি আমরা, কিগ্রা করতে কিগ্রা, আর 12 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে 10, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে কত হচ্ছে 1, 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 8, এখানে হচ্ছে 3, 13, 13 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 6 আর 2, 26.846 কিগ্রা আম বিক্রি হয়েছে, অতএব 26.846 কিগ্রা আম বিক্রি হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, রমা চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললো। রমার দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো। তাহলে পূর্বে জল ছিল কত, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। রমা চৌবাচ্চায় এত অংশ জল ঢাললো আর রমার দাদা এত অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ জল খালি আছে, চৌবাচ্চায় কত অংশ জল খালি আছে। দেখো প্রথমে ধরি চৌবাচ্চায় জল ধরে এক অংশ, পূর্বে চৌবাচ্চায় জল ছিল কত অংশ, পূর্বে চৌবাচ্চায় জল ছিল 2/15 অংশ, 2/15 অংশ। রমা ঢেলেছে কত হবে, রমা ঢেলেছে 3/20 অংশ,
20 অংশ, আর রমার দাদা ঢেলেছে কত? ঢেলেছে কত হচ্ছে 3/12 অংশ। অতএব মোট জলের পরিমাণ, অতএব চৌবাচ্চায় মোট জলের পরিমাণ সমান, এই তিনটিকে তোমরা একসঙ্গে যোগ করো, 2/15 যুক্ত 3/20 যুক্ত 3/12 সমান, আমরা কি করব, এই তিনটিকে একসঙ্গে যোগ করব, 15, 20, 12। তাহলে যোগ করলে কত হবে দেখো, সরি লসাও করব, তিনটি হরকে আমরা একসঙ্গে লসাও করব, 15, 20, 12কে আমরা একসঙ্গে লসাও করব। 3 দিয়ে আমরা প্রথমে দেখি দুটো জোড় সংখ্যা আছে, আমরা প্রথমে 2 দিয়ে দেবো, 15 নামিয়ে ফেলো, আর 2 10 20 আর 2 6 12। এক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে আমরা আবার 2 দিয়ে দেবো, 2 15 নামিয়ে ফেলো, 2 5 10 আর 2 3 6। এবার আমরা 3 দিয়ে বিভাজ্য করব, 3 5 15 আর 5 নামো, 3 1 3 হলো। তাহলে আবার 5 দিয়ে দাও, 5 1 5 5 1 5 1 নামো, অর্থাৎ লসাগু কত হলো, 5 3 15 15 30 30 60, সমান কত হলো 60, লসাগু কত হয়েছে 60, 60টা নিচে বসাও। তাহলে 15 আছে 2 গুণিতক 15 4 60, 4 যুক্ত 3 গুণিতক 20 3 60 আর যুক্ত 3 গুণিতক 12 5 60 সমান 4 2 8 যুক্ত 3 3 9 যুক্ত 5 3 15, বাই কত হচ্ছে 60। অর্থাৎ দেখো উপরে সবগুলো যোগ করো, তাহলে 4 2 8 হচ্ছে, 4 2 8, আমি ইংরেজিতে লিখে দিয়েছিলাম, 4 2 8 হলো, 3 3 9 হলো, 5 3 15 হলো। এবার 3টে যোগ করো, তাহলে কত হবে 9 8 17, 17 আর 15, 17 আর 15 যোগ করো, 7 5 12 2 হাতে 1 আর 3 32, কত হচ্ছে 32/60। কত হচ্ছে কাটাটি করো, কত হচ্ছে কাটাটি করে কত হবে, 32কে হাফ করো, কত হচ্ছে 15 16 17 দুগুণে 34 হচ্ছে, 16 দুগুণে 32, 16 হচ্ছে আর 30 হচ্ছে, 30 কাটো 15 করো আর 16 কাটে 8 কাটো, 8 করো, 8/15 অংশ, কত হবে 8/15 অংশ, 8/15 অংশ জল কিন্তু চৌবাচ্চায় আছে। জল কতটা কি বলা আছে শেষে, চৌবাচ্চায় কত অংশ খালি আছে, অতএব চৌবাচ্চায় খালি আছে  তাহলে আমরা 1 থেকে এই 8/15 বাদ দেব, তাহলে কত হবে 15 কে 15, 15 - 8 কত হচ্ছে 15 সমান কত হচ্ছে, সমান 15 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 5 7 7 5 12 8 7 15, 7/15। তাহলে 7/15 অংশ জল কিন্তু চৌবাচ্চায় কি আছে, খালি আছে। তাহলে চৌবাচ্চায় মোট জলের পরিমাণ কত ছিল 8/15 অংশ, আর খালি আছে কত অংশ 7/15 অংশ চৌবাচ্চায় খালি আছে, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন বলা আছে যে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে এই কাজটি শেষ করতে পারবেন। বলছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে, প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করবে, কত দিনে কাজটি শেষ করতে পারবেন। এবার আমাদের দিন সংখ্যাটা বের করতে বলছে। তাহলে আমার প্রথমে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো শেষে কিন্তু আমাদের দিন সংখ্যা চেয়েছে বা সময় অলরেডি আমাদের দুটো দিয়েছে, আর ঘন্টায় দিয়েছে, আর ওরা দিন সংখ্যা দিয়েছে, দিনে দিয়েছে। তাহলে কাজের পরিমাণটা প্রথমে লোক সংখ্যা হবে লোক সংখ্যা জন, তারপরে হচ্ছে সময় কিন্তু ঘন্টায় দিয়েছে, তারপর বলা আছে তাহলে দিন সংখ্যা দেবে শেষে, দিন সংখ্যা দিয়েছে। এবার তোমরা ত্রৈমাসিক পদ্ধতিতে নির্ণয় করবে। প্রথমে বলা আছে লোক সংখ্যা, সময় আর দিন সংখ্যা। এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে কত দিনে 14 দিনে। তারপর আছে 7 জন লোক যদি ওই কাজটি করে প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করলে কত দিনে তারা শেষ করতে পারবে, আমরা ত্রৈমাসিক পদ্ধতিতে নির্ণয় করব।
দেখো প্রথমে দেখো সময়কে স্থির রাখো বা লোক সংখ্যা স্থির রাখো, সময়ের সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক স্থাপন করো। তাহলে লোক সংখ্যা স্থির রেখে অথবা লেখো লোক সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক দেখো আমরা লোক সংখ্যা স্থির রেখে 4 জন লোক কাজ করবে প্রতিদিন, প্রতিদিন 6 ঘন্টা করে 14 দিনে কাজ করতে পারবে। ওই 4 জন লোক যদি আমরা সময় কমিয়ে আনি প্রতিদিন, তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই বাড়বে। তাহলে সময় প্রতিদিন যেখানে 6 ঘন্টা করে কাজ করতাম সেখানে 3 ঘন্টা করে কাজ করা হচ্ছে, সুতরাং সময়টা কি হচ্ছে, কমছে। এই দিন সংখ্যা কিন্তু বাড়বে। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে। আবার সময় স্থির রেখে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক দেখো এই ক্ষেত্রে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক স্থাপন করছে। বলেছে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে, ধরে নাও নির্দিষ্ট 6 ঘন্টা, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, 4 জন লোক 6 ঘন্টা করে কাজ করে প্রত্যহ 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। যদি লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় কিন্তু সেই প্রতিদিন 6 ঘন্টা করে থাকছে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে দিন সংখ্যা কিন্তু কি হচ্ছে, দিন সংখ্যা বাড়বে না কমবে? লোক সংখ্যা যখন যেহেতু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে দিন সংখ্যা কি হবে, কমবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। এক্ষেত্রে আমরা পেলাম কি, ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক পেলাম? ব্যস্ত সম্পর্ক পেলাম। কেমন? ব্যস্ত সম্পর্ক দুটো কিন্তু আমরা ব্যস্ত সম্পর্ক পাচ্ছি। অতএব এই দুটোকে আমরা যদি ঐকিক নিয়মে ফেলাই, ঐকিক নিয়মে যদি আমরা গণিতের সমাধান করি, প্রথমে কি করব, যে প্রথমে 4 জন লোক কি করবে, 4 জন লোক রোজ 6 ঘন্টা করে কাজ করে 6 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করে কদিনে? 14 দিনে। তাহলে 4 জন লোক রোজ 1 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে যেহেতু এই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক ছিল, তখন কি হবে, আমরা 14 গুণিতক কত করব, 14 গুণিতক 6 করব। তারপর আছে 1 জন লোক যদি কাজ করে, 1 জন লোক যদি রোজ, তাহলে 3 দিনে কাজ করে 3 ঘন্টা, প্রত্যহ 3 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কতদিনে কাজটা শেষ করতে পারবে? এক্ষেত্রে ছিল কি, ব্যস্ত সম্পর্ক ছিল। সুতরাং আমরা কি করব, তাহলে 3টা আমরা নিচে লিখবো, অর্থাৎ 14 গুণিতক 6/3, বুঝেছো? বাই 3। আর এই 4টা ছিল, 4টা আমরা উপরে কিন্তু গুণ করে দেবো, 4টা উপরে গুণ করবো, বুঝেছো? তাহলে উপরে যেহেতু 4টা ছিল, যেহেতু দুটো সম্পর্ক কিন্তু ব্যস্ত সম্পর্ক, 4টা কিন্তু উপরে তোমরা গুণ করবে। আর এই ঘন্টাটা আর একটা যে 3 ছিল, এটা কিন্তু নিচে বসাবে। কেমন? ব্যস্ত সম্পর্ক অনুযায়ী এই নিয়মটা তোমাদের পালন করতে হবে। তারপর আছে দেখো 7 জন লোক যদি করে এই কাজটা, দেখো 7 জন লোক যদি কাজটা করে, তাহলে 3 দিনে প্রত্যহ 3 ঘন্টা করে যদি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণ কি হবে, সমান, এক্ষেত্রে 7টা তোমরা নিচে লিখবে, 14 গুণিতক 6 গুণিতক 4/3 গুণিতক কত হবে, 7। আমরা কাটাকাটি করবো, কত হবে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, কত হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে 16, 2 গুণিতক 2 গুণিতক 4 কত হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে, 8 দুগুণে 16। তাহলে 16 দিনে কাজটি শেষ করতে পারবে। কদিনে? 16 দিনে কাজটি শেষ করতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো শুভ ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা বা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিল। এখন শুভর কাছে 20 টাকা পড়ে আছে। প্রথমে শুভর কাছে কত টাকা ছিল? চলো এটা আমরা সমাধান করি। তাহলে প্রথমে শুভ ফুলের দোকানে কত টাকা দিল? ফুলের দোকানে দিয়েছে কত হবে, ফুলের দোকানে দিয়েছে কত, 10.50 টাকা। মিষ্টির দোকানে দিয়েছে কত হবে, 50 টাকা, 50 পয়সা মানে কি 50.50 টাকা।
সবগুলোকে আমরা টাকায় কনভার্ট করে নিয়েছি। আর বইয়ের দোকানে দিয়েছে কত হবে? বইয়ের দোকানে দিয়েছে কত হবে? 110.50 টাকা। সবগুলোকে আমরা কী করবো? যোগ করব। তাহলে মোট খরচ কত হয়েছে? মোট খরচ সমান কত হচ্ছে? 0.15 5 5 0 0 0 0 0 আর 5 3 15 15 5 তাহলে 1.56 আর 1 কত হচ্ছে? 1 তো ছিল, 1 নেই, 5 6 7 7 আর 1 171.50 টাকা। 171.50 টাকা, ঠিক আছে? এত টাকা খরচ হয়েছে। আর শুভর কাছে যেহেতু শুভর কাছে আছে 20 টাকা, অতএব প্রথমে শুভর কাছে ছিল সমান কত হচ্ছে? 171.50 যুক্ত 20 টাকা সমান কত হচ্ছে? 7 8 9 কত হচ্ছে? তোমার 191.50 টাকা। তো শুভর কাছে প্রথম কত ছিল? 171.50 টাকা ছিল, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো যে 4 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাস ব্যাসার্ধ বৃত্তচাপ তৈরি করো, বৃত্তচাপ চিহ্নিত করে দেখাও। তাহলে কথা হচ্ছে, তাহলে দেখি আমি 4 সেমি ব্যাসের একটি বৃত্ত, 4 সেমি ব্যাস মানে আমাদের প্রথমে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে ব্যাস সমান 4 সেমি হলে তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 4/2 সংখ্যা হচ্ছে 2 সেমি। এই 2 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ অঙ্কন করবে। ব্যাসার্ধের মাপ পেন্সিল কম্পাসে মাপ নিয়ে তোমরা বৃত্তটা অঙ্কন করবে। প্রথমে স্কেল দিয়ে 2 সেমি অঙ্কন করে নাও, আর পেন্সিল কম্পাস নিয়ে এই দাগ নিয়ে তোমরা একটা রাউন্ড করে দাও। কত হচ্ছে? বৃত্তটা আমরা 2 সেমি বৃত্তের 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম। কেন্দ্র কি দিলাম? কেন্দ্র আমরা ও দিলাম, বুঝেছো? এখানে যেহেতু ব্যাস চেয়েছে তোমরা, এক্ষেত্রে তোমরা এ প্রান্ত থেকে কেন্দ্র বরাবর একটা সরলরেখা অঙ্কন করে দাও, এ বি। তা কি বলা আছে? ব্যাস বলা হচ্ছে, তারপরে ব্যাসার্ধ বলা হচ্ছে, ব্যাসার্ধ আছে এখানে, ব্যাসার্ধ পেয়ে যাব। আর একটা অঙ্কন করব, একটা তাহলে সিডি একটা অঙ্কন করব। আর বৃত্তচাপ, দেখো বৃত্তচাপটা আমরা এখান থেকে এই পর্যন্ত দাগ দেব, ই এফ এই অংশটুকু মোটা করে দেবে। তাহলে কি হলো? কি হলো? পেলাম আমরা, সমান কত হলো? সিডি আর তারপরে ব্যাস পেলাম কত? এবি ব্যাস। আর তারপরে ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে ওবি বা ও এ। তারপরে কি বলেছে? বৃত্তচাপ পেলাম আমরা কোনটা? ই এফ বৃত্তচাপ, বুঝছো? এইভাবে তোমরা অঙ্কন করে দেবে। অবশ্যই তোমরা পেন্সিলের সাহায্যে এগুলো অঙ্কন করবে। তারপরে চিত্রসহ সংজ্ঞা দাও। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমকোণী চৌপল কাকে বলে? তোমরা জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে? না, যে ত্রিভুজের 3টি বাহু সমান থাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে তোমরা একটা চিত্র অঙ্কন করে দেবে, চিত্র সহ বলেছে। সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। আর চিত্র একটা অঙ্কন করবে এমনভাবে তার 3টি বাহু যেন সমান হয়, ঠিক আছে? 3টি বাহু সমান, এ বি সি লিখে তোমরা কি এ বি সমান বিসি সমান এসি, বুঝছে? 3টি বাহু সমান এইভাবে লিখে দেবে, ঠিক আছে? তাহলে এরপরে বলা হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল অ্যাকচুয়ালি কি? আয়তঘন। সমকোণী চৌপল বা আয়তঘন আমরা লিখতে পারি যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার, তলগুলি
তলগুলির প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে অবস্থান করে তাকে সমকোণী চৌপল বা আয়তঘন বলে। যদি একটা সমকোণী চৌপল বলে, তোমরা একটা ইট বা টিনের বাক্স বা বই একটা অঙ্কন করে দেবে। এক্ষেত্রে যদি আমরা সমকোণী চৌপলটা এইভাবে আঁকার চেষ্টা করি, সেক্ষেত্রে হবে দেখো এইভাবে হচ্ছে নামকরণ করে দেবে তোমরা, এ বি সি ডি ই এফ জি এইচ। দেখো প্রতিটি তল কিন্তু 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করছে, ঠিক আছে? এটা সমকোণী চৌপল একটা এক্সাম্পল। কেমন? চলো আজকের আমি তোমাদের 7 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সেই সঙ্গে বলছে যে এই নিয়ে তো আমি তোমাদের মোট 7টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি। আর এই পূর্বের যে মডেল স্কুলগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা প্রয়োজন মতো দেখে রাখবে। আর আমি এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য 8 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।